আসসালামু আলাইকুম। আজকে আমরা সিএ সার্টিফিকেট লেভেলের সবথেকে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট অ্যাসুরেন্স সাবজেক্টটা নিয়ে কথা বলবো। কোনো স্টুডেন্টের সিএ প্রফেশনে আসতে হলে প্রথমে এই অ্যাসুরেন্স সাবজেক্টটার উপরে খুব ভালোভাবে দখল থাকা উচিত, কারণ আমাদের প্রফেশনের সাথে এই সাবজেক্টটা সরাসরি জড়িত আর কি, এবং অডিটের কাজ আমরা সবাই করে থাকি। তো অ্যাসুরেন্স বা অডিট সম্পর্কে সবথেকে জানার ভালো উপায় হলো আমাদের ইউটিউবে ক্লাস আছে, সেটা হচ্ছে নাইমা সুলতানা ম্যাম এবং ভোলানাথ কুন্ডু স্যার ক্লাস নিয়ে থাকেন। এছাড়াও খাদিজা ইয়াসমিন ম্যাম আছে, আরও অনেক টিচার আছে, কিন্তু সবথেকে বেস্ট ক্লাস নেয় হচ্ছে নাইমা সুলতানা ম্যাম এবং ভোলানাথ কুন্ডু স্যার। আমাদের আইসিএবি যে ম্যানুয়ালটা আছে, এই ম্যানুয়ালটা 100% মানে লাইন বাই লাইন তারা সুন্দর করে ব্যাখ্যা করে মানে পড়িয়ে দেয় এবং বুঝিয়ে দেয়। আমি সম্পূর্ণ ক্লাস এর আগে করছি। আমি যখন প্রথম মানে সিএতে জয়েন করার প্ল্যান করি, অ্যাডমিট হব অবস্থা বা ফার্মে জয়েন করার আগেই বা রেজিস্ট্রেশনের আগেই আমি ইউটিউবে ক্লাস করতাম, এবং ওনাদের ক্লাস আসলেই মানে অনেক সুন্দর হতো আর কি। প্রত্যেকটা জিনিস ধরে ধরে ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়াতেন। তো ওনাদের ক্লাস করলেই এনাফ, আর অন্য কিছু করা লাগে না। তো এখন আইসিএবি কোশ্চেন কেমন করে বা আইসিএবির কোশ্চেন প্যাটার্নটা কেমন, এই সম্পর্কে আমাদের জানতে হবে। কেন জানতে হবে? স্যার ম্যামরা যে ক্লাস নেয়, ক্লাসগুলো আসলেই অনেক লেন্দি। অনেক স্টুডেন্ট আছে যাদের ক্লাস মানে করার সময় থাকে না, সেজন্যই হচ্ছে আমার এই ভিডিওটা। কারণ এত ইনফরমেশন, 16টা চ্যাপ্টার, অ্যাসুরেন্সের চ্যাপ্টার হচ্ছে 16টা। তো এত ইনফরমেশন মাথায় রেখে পরীক্ষা দেওয়ার মতো মানে খুবই কঠিন। অ্যাসুরেন্স চ্যাপ্টার যেহেতু অনেক বড়, 16টা চ্যাপ্টার, তো কোন চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো আসে টপিক ওয়াইজ আমি হচ্ছে অ্যালোকেশন আপনাদের করে দিব। তো অ্যাসুরেন্স সাবজেক্টটার কোশ্চেন এমসিকিউ, এখানে ম্যাথ জাতীয় কোনো এমসিকিউ নাই যে বড় বড় সিনারিও আসবে ম্যাথ সলভ করতে হবে, এরকম না। কিন্তু এখানে সিনারিও আসে, সিনারিও বেসড কোশ্চেন হয়। সিনারিও বেসড কেমন? একটা ঘটনা দেই, ওই ঘটনা অনুযায়ী আপনাকে উত্তর করতে হয়। যেমন একটা ঘটনা দেয় যে একটা কোম্পানির আপনার অডিট করতে বলছে, বা এই কোম্পানিটার সমস্যা কি, এই কোম্পানিটা হচ্ছে অডিট ওপিনিয়ন তাদের মতো করে দিতে হবে, আনমডিফাইড অডিট ওপিনিয়ন দিতে হবে। এরকম প্রেশার ক্রিয়েট করে, তো ইনফরমেশন শেয়ার করে না, প্রিয়র অডিট বা পূর্ববর্তী অডিটরের সাথে যোগাযোগ করতে দেয় না, এরকম কিছু কন্ডিশন দিয়ে দেয়। তারপরে যদি রিপোর্ট যদি ভালো না দিই বা পজিটিভ না দিই, তাহলে ফিস দেয় না। তো এই অডিট কি অ্যাকসেপ্ট করা ঠিক হবে কি না, এইরকম কিছু সিনারিও কোশ্চেন দেয়। তো অ্যাসুরেন্স সাবজেক্টটা পড়ার সময় সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমি যেটাই পড়তেছি, আমি মুখস্থ অডিটের টাইপ কি, প্রফেশনাল স্কেপটিসিজম কি, এরকম মুখস্থ পড়ে গেলেও হবে না। মুখস্থ ওই কি পয়েন্টগুলো মাথায় রাখতে হবে, সাথে আমাদের ওই ঘটনাগুলোর সাথে রিলেট করতে হবে। কি পয়েন্ট মাথায় থাকলে আমরা ঘটনার সাথে রিলেট করতে পারবো যে আমাদের সিনারিও বেসডের অ্যান্সার কি হবে। তো এই জন্য কি পয়েন্ট অনুযায়ী পড়াশুনো করতে হবে, টু দ্য পয়েন্ট অনুযায়ী পড়াশুনো করতে হবে। এবং অ্যাসুরেন্সের এই সাবজেক্টটা প্রফেশনাল লেভেলে, সিএ প্রফেশনাল লেভেলে 100% মিল। এখান থেকেই আপনার কোশ্চেনগুলো শুরু হয় পুরা। তো এই জন্য এটা আরও ভালো করে পড়তে হবে। তো আমি প্রথমে চ্যাপ্টারে না যে আমি কিছু মানে বেসিক জিনিস বলবো চ্যাপ্টারের মধ্যেই এগুলা,
সেইগুলো আপনাদের জানতে হবে। কমন কিছু ফ্যাক্ট যেগুলো আপনাদের অবশ্যই জানতে হবে, সেগুলোতে আগে চলে যাই। কমন কিছু ফ্যাক্টের মধ্যে আপনাদের আইজা ইন্টারন্যাশনাল অডিটিং স্ট্যান্ডার্ড, এইটা কি, আইজা কয়টা আছে অডিটে সেটা জানতে হবে। কেন জানতে হবে? আইজার গাইডলাইনটাই হচ্ছে অডিট। আমি কিভাবে একটা অডিট করব, কিভাবে অডিট এঙ্গেজমেন্ট করব, এইটাই হচ্ছে আইজার গাইড। এই আইজা থেকে কিন্তু সিএলএ কোশ্চেন আসে। কি কোশ্চেন আসে সিএলএ? সিএলএ জাস্ট এতটুকু আসে যে আইজা 320 এটা হচ্ছে নাম কি, এরকম আসে। মানে একদম ডিরেক্ট টু দ্য পয়েন্ট স্পেসিফিক এমসিকিউ যেটাকে বলে, এইরকম কিছু কমন এমসিকিউ আসে। জাস্ট নাম, পারপোজ বা গোল কি আইজার। হ্যাঁ, যেমন এখানে যে আইডিয়াগুলো আছে সেগুলো প্রত্যেকটা আমাদের চ্যাপ্টারের নেম। যেমন দেখেন আইজা 210 এগ্রিং দ্য টার্ম অফ অডিট এঙ্গেজমেন্ট, আইজা 230 অডিট ডকুমেন্টেশন। আমাদের কিন্তু ডকুমেন্টেশন নামেই একটা চ্যাপ্টার আছে, কিন্তু আমরা কিন্তু খেয়াল করি না যে 230-এ কোন আইজা। আইজা 300 প্ল্যানিং, অডিটের যে প্ল্যানটা করব কোন আইজা 300। আন্ডারস্ট্যান্ডিং এন্টিটি উইথ ইটস এনভায়রনমেন্ট, কত নম্বর আইজা? আইজা 315। ম্যাটেরিয়ালিটি আইজা 320। ম্যাটেরিয়ালিটি কি? ম্যাটেরিয়ালিটি এ লেভেল অফ মিসস্টেটমেন্ট দ্যাট ইনফ্লুয়েন্স ডিসিশন মেকিং। আমার ভুল হতে পারে, আপনারা একটু দেখে নেবেন নিজেরা। আইজা 500, আইজা 500 কি, কত নম্বর আইজা? অডিট এভিডেন্স কত নম্বর আইজা? আইজা 500। অ্যানালিটিক্যাল প্রসিডিউর আইজা 520। এই যে আইজাগুলো অডিট স্যাম্পলিং আপনাদের চ্যাপ্টার আছে। সাবসিকুয়েন্ট ইভেন্ট কত নম্বর আইজা? রিটেন রিপ্রেজেন্টেশন 580। ইন্টারনাল অডিটরস 610। এই যে আইজাগুলার নাম আপনারা মাস্ট বি পরীক্ষার হলে জেনে যাবেন, কারণ এখান থেকে 2টা বা 3টা কোশ্চেন দেয়। এইগুলার আইজাগুলাই আমাদের চ্যাপ্টার, এগুলার উপরেই আমরা অডিট করি বা নলেজটা ডেভেলপ করে অডিটটা করি, আইজার গাইডেন্স মেনটেন করেই। তো এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আমার সময় এসেছিল হচ্ছে অডিট এভিডেন্স, আইজা না, অডিট এভিডেন্স হচ্ছে কি আইজা নম্বর কত। হ্যাঁ, তো অডিট এভিডেন্সের আইজা নম্বর কত একটা সিনারিও দিয়ে দিছিল, আমি এটা পারছিলাম আর কি। তো মাস্ট আপনাদের জানতে হবে কোনটা কত নম্বর আইজা। এটা মনে রাখা আহামরি কোনো কঠিন কিছু না। প্রত্যেকদিন একটা করে আইজা যদি মনে রাখেন, সামনের মাসে 16 তারিখে পরীক্ষা, 16 দিনে এই 12-13টা আইজার নাম আপনার অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে। এবার আমি চলে যাই বেসিক যেগুলা কথা আমি বলতেছিলাম যে মাস্ট আপনাকে জানতেই হবে, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। প্রথমেই আমি দিছি যে আইজা বা ইন্টারন্যাশনাল অডিটিং স্ট্যান্ডার্ড কি, এইটা জেনারেট হচ্ছে কিভাবে, এই আইজা কন্ট্রোলটা করছে কিভাবে আইএসবিএ। এই আইএসবিএ ইন্টারন্যাশনাল ইথিক স্ট্যান্ডার্ড বোর্ড অফ অডিটিং, এরকম হতে পারে সম্ভবত, আমার খেয়াল নাই, একটু দেখে নেবেন। এই আইএসবি কন্ট্রোল করে, আইএসবি এর গাইডলাইন আইসিএবি অ্যাডপ্ট করে, আইসিএবি তারপরে এই আইজাগুলো আছে অ্যাডপ্ট করে। এবং এই স্ট্যান্ডার্ডগুলো কন্ট্রোল হচ্ছে কিভাবে, স্ট্যান্ডার্ডগুলো জেনারেট হচ্ছে কিভাবে, এটা প্রথম চ্যাপ্টারেই আছে, সুন্দর করে দেওয়া আছে, আপনারা একটু ভালো করে পড়বেন। আমাদের যে অডিট প্রফেশন, এই অডিট প্রফেশনটা মানে আসছে কিভাবে, এটা কোম্পানি অ্যাক্ট দিয়ে আসছে 1994। এটা মানে রিকোয়ার্ড করছে কে বাংলাদেশে, এইটা আপনারা জেনে নেবেন। এটা কি অটোনমাস রেজিস্টার কোনো বডি? আমার ভুল হতে পারে হচ্ছে শর্ট টার্ম বা লং টার্মে মিনিংয়ে, হ্যাঁ ভুল হতে পারে, আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, অটোনমাস রেগুলেটরি বডিটা কে? মিনিস্ট্রি অফ কমার্স। এটা কিভাবে আসতেছে এটা আপনাদের একটু জেনে নিতে হবে।
এবং মনিটর করে কে? আইসিএবির যে পলিসি, অডিটরদের স্ট্যান্ডার্ড, ইথিক্যাল স্ট্যান্ডার্ড, এগুলা মনিটরিং করে কে? কিভাবে ডেলিগেট হয়? বেসিক জিনিসগুলো আপনারা জানতে হবে। আসলে যে সিএ করতে এসছেন, সিএটা কন্ট্রোল করছে কারা? এর গভর্নিং প্ল্যানিং মানে প্যানেলে কারা আছে? এই প্রফেশনের স্ট্যান্ডার্ডটা কে কন্ট্রোল করছে বা কোথা থেকে জেনারেট হচ্ছে, এগুলো আপনাদের জানতেই হবে। তাহলে অডিটিং স্ট্যান্ডার্ড ইস্যু করছে কে? আইএএসবি, ইন্টারন্যাশনাল অডিট অ্যান্ড অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড বোর্ড, বাই IFAC অ্যান্ড অ্যাডপ্ট বাই আইসিএবি আর আইজা। হ্যাঁ, এটা আমাদের বইতে দেওয়া আছে। আপনাদের আইসিএবি কি অটোনোমাস রেজিস্টার বডি বা বোর্ড? অটোনোমাস রেগুলারিটি বডি কিনা আইসিএবি? এই কোশ্চেনটা আপনাদের আসবে। ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ কি? এই বেসিক কোশ্চেনগুলো আপনাদের জানতে হবে। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক কি? ম্যাটেরিয়ালিটি কি? এই বেসিক কনসেপ্টগুলো আপনাকে জানতে হবে। আর একটা সব থেকে বেসিক যেটা, ডিবিসি কি, এফআরসি কি? আপনারা যারা সিএ ফার্মে অনেকেই জানেন যে অডিট রিপোর্ট দিতে হলে একটা ডিবিসি কোড লাগে। এই ডিবিসি কোডটা কেন লাগে? একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ডিবিসি মানে কতটি ডিবিসি নিতে পারে, মাসের শেষে না মাসের পরে? এইটা আপনারা আমাকে একটু জানাবেন। আমিও এত ভালো জানি না। ডিবিসি কোড কত ডিজিটের হয়ে থাকে, এইটা আপনি আমাকে জানাবেন। একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট চাইলেই কি ডিবিসি দিতে পারেন? এবং এর লিমিট কত? এবং মাসের কত তারিখের আগে দিতে হবে বা কত তারিখের পরে আর দেওয়া যায় না বা নেওয়া যায় না? আমাকে একটু কাইন্ডলি একটু আপনারা জানাবেন। আমি ডিবিসি সম্পর্কে এত বেশি জানি না। এফআরসি কি? বাংলাদেশের আইসিএবির এফআরসি কি? এর কাজ কি? কতটুকু কি কন্ট্রোল করে? এইটা আপনারা কাইন্ডলি একটু কমেন্টে আমারে জানাবেন। আমি নিজে জানি না, এই জন্য আপনাদেরকে বলতেছি। তো অডিট পরীক্ষা দেওয়ার আগে এই জিনিসগুলা মাস্ট আপনাকে জানতেই হবে। তো আমি একটা চ্যাপ্টার ওভারভিউ করছি, কোন চ্যাপ্টারগুলোতে কতটুকু এমসিকিউ আসে, এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন। এই যে কনসেপ্ট অফ নিড অ্যাসুরেন্স, এইটা হচ্ছে আমাদের পুরো হোল 16টা চ্যাপ্টারের একটা ওভারভিউ। এই চ্যাপ্টারটা যদি রিভিউ করি তাহলে সব চ্যাপ্টারই আমাদের অটোমেটিকলি কভার হয়ে যাবে। প্রসেস অফ অ্যাসুরেন্স থেকে আমি এঙ্গেজমেন্টটা কিভাবে নিলাম, আমার অ্যাসাইনমেন্টের যে অডিটের যে আমার প্ল্যান, আমি অডিটের প্ল্যানটা করব কিভাবে, এবং প্ল্যান অনুযায়ী যে অডিট করব, অডিটের এভিডেন্স কি হবে এবং এর রিপোর্টিংটা কেমন হবে, এই সম্পর্কে আমাদের এই 2, 3, 4 চ্যাপ্টারটাতে বলা আছে। এখান থেকে অনেক কোশ্চেন আসে, 5 থেকে 7টা কোশ্চেন আসে। ইন্ট্রোডাকশন টু ইন্টারনাল কন্ট্রোল থেকে প্রশ্ন আসে আমাদের, সিনারিও বেসড কোশ্চেন আছে। রেভিনিউ সিস্টেম, প্রসেস সিস্টেম, এমপ্লয়ি কস্ট, এই 3টা চ্যাপ্টারে আমি সবসময় কম গুরুত্ব দিই। এই 3টা চ্যাপ্টারে এত লং করে দেওয়া, এগুলা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু পরীক্ষার জন্য আপনাকে 100% মার্ক দরকার এরকম না। 50% মার্ক হলেই পাস হয়ে যায়। আমরা মোর আর 80% আমরা নিশ্চিত করব, তাহলে আমাদের পাস হয়ে যাবে। কোনটা পড়তে হবে, কোনটা বাদ দিতে হবে, এই বিষয়ে হচ্ছে সতর্ক থাকতে হবে। আমি সবসময় রেভিনিউ, প্রসেস, এমপ্লয়ি কস্ট, এই 3টা একটু অ্যাভয়েড করতাম বা কম পড়তাম। আমি পড়িনি যে এমন বলবো না, আমি অনেক পড়ছি, অনেক দাগিয়ে পড়ছি, ভোলানাথ স্যারের ক্লাসও করছি, কিন্তু এত ইনফরমেশন মাথায় নেওয়া যায় না, কারণ আমি অ্যাটেম্প দিছিলাম অনেক একসাথে। এই জন্য ইন্টারনাল অডিট থেকে কোশ্চেন আসে, ডকুমেন্টেশন থেকে কোশ্চেন আসে, এভিডেন্স স্যাম্পলিং থেকে কোশ্চেন আসে। সব থেকে ইম্পর্টেন্ট আমার কাছে যেটা লাগছে, কোড অফ প্রফেশনাল ইথিক্স অ্যান্ড রেগুলারিটি ইস্যু, ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, ইন্ডিপেন্ডেন্স আর কনফিডেন্সিয়ালিটি, এটাতে আপনার পাস ফেল নির্ভর করে যাবে।
এই 3টা চ্যাপ্টার থেকে 10 থেকে 15টা এমসিকিউ আসবে। কি কি আসবে? ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি এবং ইন্ডিপেন্ডেন্স। এখান থেকে 10টা বা 15টা প্রশ্ন আসতে পারে, বা 60টা এরকম প্রশ্ন আসতে পারে। এখান থেকে কি প্রশ্ন আসে? এখান থেকে থ্রেট কি, সেফগার্ড কি, এইগুলা নিয়ে প্রশ্ন আসে সব থেকে বেশি। তো কখনোই এই তিনটা চ্যাপ্টার আপনি বাদ দিতে পারবেন না। আমরা কি করি? আমরা প্রথমের এই চ্যাপ্টারগুলোতে এত ফোকাস দিই, আইসিএব এর ক্লাসগুলো ইউটিউব থেকে করি, আমরা লাস্টের এই এই 9 থেকে 16 পর্যন্ত এই চ্যাপ্টারগুলা বাদ দেওয়ার চেষ্টা করি। এই চ্যাপ্টারগুলো পড়লেই আপনার পাস হয়ে যাবে। কোনগুলা বেশি পড়বেন, কেমন কোশ্চেন হবে, আমি ওইগুলাতে ফোকাস করতেছি। যেমন অ্যাসুরেন্স কি? আসলে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টটা কি? অ্যাসুরেন্স বা অডিট যেটা, সেটা হচ্ছে এখানে হচ্ছে একজন অডিটর থাকে বা প্র্যাকটিশনার থাকে, সে হচ্ছে একটা ওপিনিয়ন দেয়। কি ওপিনিয়ন দেয়? সে সে একটা হচ্ছে ওপিনিয়ন বা কনক্লুশন দেয়। ওপিনিয়নটা দেয় হচ্ছে কিসের উপরে? ওপিনিয়নটা দেয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে হচ্ছে ওপিনিয়ন দেয়। এবং ওপিনিয়নটা দেয় কি বেস করে? একটা ক্রাইটেরিয়া থাকে। ক্রাইটেরিয়াটা হলো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, অডিটিং স্ট্যান্ডার্ড, বাংলাদেশ কর্পোরেট গভর্নেন্স কোড। এই কর্পোরেট গভর্নেন্স কোড বলতে আমরা বোঝাচ্ছি বাংলাদেশ কোম্পানি অ্যাক্ট, বাংলাদেশ ট্যাক্স বা ইনকাম ট্যাক্স অ্যাক্ট, এই জিনিসগুলার কম্বাইন মিলে ওপিনিয়ন দেয়। ওপিনিয়নটা কাদের লাগে? ওপিনিয়নটা লাগে হচ্ছে ইন্টেন্ডেড ইউজারদের। কারা ইন্টেন্ডেড ইউজার? ইনভেস্টর হতে পারে, লেন্ডার হতে পারে, তারপরে থার্ড পার্টি হতে পারে, ব্যাংক, শেয়ার হোল্ডার হতে পারে, ওনার্স হতে পারে। তাদের এই ওপিনিয়নটা লাগে। এই ওপিনিয়ন যদি ভালো, পজিটিভ বা নেগেটিভ হয়, তার উপর তার ডিসিশন ডিপেন্ড করে। রেসপন্সিবল পার্টির ডিসিশন ডিপেন্ড করে তারা ইনভেস্টমেন্ট করবে কি করবে না। থার্ড পার্টিরা, একজন ব্যাংক অডিটেড এফএস দেখে ডিসিশন নেয় যে এই কোম্পানিকে লোন দিব কি দিব না। তো এই ওপিনিয়ন দেওয়াকেই আমরা অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট বলছি। এবং এই ওপিনিয়ন দিতে হলে আপনাকে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স লাগবে, তারপরে আপনি একটা রিপোর্টে ওপিনিয়ন দিতে পারবেন। এইটাকেই আমরা অ্যাসুরেন্স বলতেছি। এবং এই অ্যাসুরেন্সের উপরেই টোটাল সিএ কোর্সটা ডিজাইনিং। এখান থেকে সিম্পল একটা কোশ্চেন আসে, একটা সিনারিও দেয় যে আপনি একজন অ্যাকাউন্টেন্ট এবং জামাল নামের একজন এখানে হচ্ছে কোম্পানি এক্সে ইনভেস্টমেন্ট করতে চায়। সে আপনার কাছে জিজ্ঞেস করছে যে এই কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিলায়েবল কি না, এখানে ইনভেস্টমেন্ট ডিসিশন নিবে। তো এখানে আপনাকে কোশ্চেন দিবে যে কোম্পানি এক্স কি রেসপন্সিবল পার্টি না ইন্টেন্ডেড ইউজার? আপনি কি অ্যাকাউন্টেন্ট, আপনি কি প্র্যাকটিশনার না ইন্টেন্ডেড ইউজার? এইরকম। তা কোম্পানি অডিট করবে কিসের উপর? সাবজেক্ট ক্রাইটেরিয়া কোনটি? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট না কোম্পানি ল? এইরকম দিয়ে একটা সিনারিও কোশ্চেন দিবে। এরকম বেসিক সিনারিও কোশ্চেন। সবসময় যে আপনাকে অডিট টাইপ কি এইরকম কোনো কোশ্চেন আপনাকে ওইভাবে ডিরেক্টলি দিবে না, সবসময় আপনাকে সিনারিও বেসড কোশ্চেন দিবে। হোয়াট ইজ দ্য বেনিফিট অফ অ্যাসুরেন্স? অ্যাসুরেন্সের মানে বেনিফিটটা কি? অ্যাসুরেন্সের বেনিফিটটা কি? এবং এই অ্যাসুরেন্সের বেনিফিটটা কি? এইটা হচ্ছে গিয়ে একটা বহুপদী দিতে পারে। চারটা অপশন দিতে পারে। চারটা অপশনের মধ্যে হচ্ছে 3টা অপশন মানে কারেক্ট হবে। হুইচ 3 ইজ কারেক্ট, এরকম দিবে। এক্সপেকটেশন গ্যাপ কি? একজন
অডিটরের সাথে ম্যানেজমেন্ট পার্সোনেলের এক্সপেকটেশনটা কী থাকে? অনেক ম্যানেজমেন্ট জানেই না যে আসলে অডিটটা কী। তারা মনে করে যে অডিট করলে কোম্পানির ভুল, ফ্রড, ইরর সব 100% ধরা পড়ে যাবে এবং কোম্পানিতে কোনো ভুল থাকবে না, এটা ম্যানেজমেন্ট মনে করে। এবং অডিটর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে দিবে, একদম রেডি করে দিবে, এইটা মনে করে হচ্ছে ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টের যে এক্সপেকটেশন, এই এক্সপেকটেশনের সাথে অডিটিংয়ের যে রিয়েলিটি, এই রিয়েলিটিটাই হচ্ছে এক্সপেকটেশন গ্যাপ। অডিট মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা না, প্রিপেয়ার্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে একটা অডিট ওপিনিয়ন কনক্লুশন করা, যেটার এভিডেন্স থাকবে হচ্ছে গিয়ে, এভিডেন্সের উপরেই সে ওপিনিয়ন দিবে, মতামত দিবে, যে পজিটিভ অর নেগেটিভ এরকম মতামত দিবে, বা কোন জিনিসগুলা খারাপ আছে বা ভালো আছে এইরকম মতামত দিবে। এই যে ম্যানেজমেন্টের একটা এক্সপেকটেশন আর অডিটরদের একটা কাজ, এই দুইয়ের গ্যাপটাই হচ্ছে এক্সপেকটেশন গ্যাপ। এখন আপনাকে একটা সিনারিও দিবে যে ইউনিলিভার কোম্পানিতে অডিটর নিয়োগ দেওয়া হলো। ইউনিলিভার কোম্পানি চায় যে সমস্ত ইরর এবং ফ্রড ডিটেক্ট করতে। এইটা কি, কোন ঘটনার সাথে সম্পর্কিত? তখন আপনাকে দিতে হবে যে এটা এক্সপেকটেশন গ্যাপের সাথে সম্পর্ক এইরকম অপশন থাকবে সিনারিও বেসড। আইসিবি কোশ্চেন হবে এইরকম। আমাদের একটা অডিটে একটা কথা আছে যে অডিট এভিডেন্স মোস্ট পারসুয়েসিভ রাদার দ্যান কনক্লুসিভ, এরকম একটা কোশ্চেন আসে। তো which one of the following is an example of audit evidence that is most persuasive rather than conclusive? এই পারসুয়েসিভ rather than কনক্লুসিভ, এইটা আপনারা একটু জেনে নেবেন আসলে কি, আমি বলতেছি না এখানে। তো এর উপর বেস্ড করে আপনাকে কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। অডিট করার 5টা প্রিন্সিপাল আছে, 5টা স্টেজ আছে। হ্যাঁ, অবটেইন দ্য এঙ্গেজমেন্ট, প্ল্যানিং, সেকেন্ড স্টেজ, থার্ড হচ্ছে প্রসিডিউর, তারপরে হচ্ছে রিভিউ অ্যান্ড রিপোর্টিং। এই যে 5টা স্টেজ, ফার্স্ট স্টেজ কি অবটেইনিং দ্য এঙ্গেজমেন্ট, সেকেন্ড স্টেজ কি প্ল্যানিং, থার্ড স্টেজ কি প্রসিডিউর, তারপরে রিভিউ, তারপরে রিপোর্টিং। এই যে 5 স্টেজ, আপনারা যেখানেই স্টেজ বা স্টেপ দেখবেন যে অ্যানালিটিক্যাল প্রসিডিউরের স্টেপ কয়টা, অ্যানালিটিক্যাল প্রসিডিউর স্টেপ কেমন হয়, তারপরে সাবসেন্টিভ প্রসিডিউরের স্টেপ কয়টা হয়, কোনটা কত নম্বর স্টেপ, এই স্টেপগুলা যদি আপনারা দেখেন, এই কোনটা কত নম্বর স্টেপ, কোনটা কার উপরে কার পরে, এই জিনিসগুলো আপনারা খুব খেয়াল রাখবেন। যে প্রসিডিউর স্টেজ কত নম্বর স্টেজ, স্টেজ 3। আইসিবি এরকম কোশ্চেন দেয়, এই স্টেজ 1, 2, 3। এটা আপনাকে অনেক কনফিউজিং করবে এক্সাম হলে। এই জিনিসগুলো একটু দেখবেন, কোন পার্সনগুলা এলিজিবল অডিটরের জন্য বা এলিজিবল না, ইনএলিজিবল, এইগুলো একটু দেখে নেবেন। আমি একটু চ্যাপ্টারে চলে যাই। আচ্ছা, আমি মনে হয়, আচ্ছা এখানে একটা জিনিস আছে যেটা দেখাই যে why can assurance never be absolute বা লিমিটেড অফ অ্যাসুরেন্স। এই অ্যাসুরেন্সের আসলে লিমিটেড কি, লিমিটেশনটা কি? হ্যাঁ, একটু আগে কিন্তু আমি এক্সপেকটেশন গ্যাপের কথা বলছি। লিমিটেশনটা কি, যে ফ্যাক্ট দ্যাট টেস্টিং ইজ ইউজড
অডিটর ডু নট ওভারসি দ্য প্রসেস। অডিটর কিন্তু পুরা প্রসেসটা ওভারসি করে না। হ্যাঁ, যে কিভাবে বিল্ডিং হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট স্টার্ট টু ফিনিশ, এটাই কিন্তু অডিটরের লিমিটেশন। অডিটর কিন্তু মানে স্যাম্পল বেস কাজ করে। অডিটর কিন্তু 100% অডিট করে না, স্যাম্পল বেস নিয়ে একটা অডিট ওপিনিয়ন দেয়। এইটাই হচ্ছে অ্যাসুরেন্সের লিমিটেশন। তারপরে একটা দেখেন যে অনেক ধরনের ইনহেরেন্ট লিমিটেশন থাকে। ইনহেরেন্ট লিমিটেশনটা কি আপনারা একটু জেনে নেবেন। অডিট এভিডেন্সের ফ্যাক্ট আপনার হবে পারসুয়েসিভ রেদার দ্যান কনক্লুসিভ। এইটা হচ্ছে আপনার একটা লিমিটেশন। তো এই যে লিমিটেশনটা কি, কেন হয়, এই সম্পর্কিত আপনি ভালোভাবে বিস্তারিত জেনে নেবেন। এখান থেকেই আপনাকে প্রশ্ন মানে দিবে যে নিচের কোন দুইটি অডিটরের লিমিটেশন। তখন আপনাকে এই জিনিসগুলা মাথায় নিয়ে তারপরে হচ্ছে আপনাকে অ্যান্সার করতে হবে। এমন কিছু জিনিস থাকে যেগুলা ভেরিফাই করাই ইম্পসিবল। এইটাই হচ্ছে অডিটরের লিমিটেশন। এক্সপেকটেশন গ্যাপ নিয়ে অলরেডি আমি বলছি। বেনিফিট অফ অ্যাসুরেন্স, হুইচ 3 অফ দ্য ফলোয়িং আর বেনিফিট অফ অ্যাসুরেন্স ওয়ার্ক। স্ট্যাটুটরি অডিট, কোন কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাধ্যতামূলক অডিট করাতেই হবে, এইটা একটু জেনে নেবেন। বিসেকের আন্ডারে গাইডলাইন দেওয়া আছে না, আরজিএসসির বলা আছে যে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আপনাকে অডিট করাতেই হবে, যেটা না করালে হবে না। এর গাইডলাইনটা কে দিছে, এই স্ট্যাটুটরি অডিট জিনিসটা কি, এইটা একটু জেনে নেবেন আপনারা। আগেই বলছি যে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ কি, ভালো করে পড়বেন। স্টেজ অফ অডিট, প্রথমে অবটেইন অ্যান্ড এঙ্গেজমেন্ট হবে, প্ল্যানিং হবে, পারফর্মিং প্রসিডিউর হবে, রিভিউ অ্যান্ড কমপ্লিশন হবে, রিপোর্টিং হবে। একজন অডিটর হতে গেলে প্রফেশনাল স্কেপটিসিজম, প্রফেশনাল জাজমেন্ট থাকা অবশ্যই জরুরি। প্রফেশনাল স্কেপটিসিজম কি, কোশ্চেনিং মাইন্ড থাকতে হবে, বিং অ্যালার্ট থাকতে হবে টু কন্ডিশন। আমাদের সবসময় যে স্ট্যাটুটরি অডিট হয় এরকম না, আমাদের কিছু স্পেশাল অডিটও হয়। স্পেশাল অডিটে কিছু কন্ডিশন দেওয়া থাকে, কন্ডিশনের উপরেই অডিটটা করতে হয়, বা টট দেওয়া থাকে, সিলেবাস দেওয়া থাকে, তার উপরেই অডিটটা করতে হয়। যদি আপনাকে 20টা স্পেসিফিক পয়েন্টের উপরে অডিট করতে বলে, সেক্ষেত্রে আপনাকে ওই কন্ডিশনের উপরে আপনাকে অ্যালার্ট থাকতে হবে অবশ্যই, এবং কোশ্চেনিং মাইন্ডে থাকতে হবে যে পসিবল মানে কোনো ঘটনা ঘটলেই সম্ভাবনা থাকে, যে ইন্ডিকেশন থাকে যে এই কাহিনীটা হয়েছে, এই জন্য কোনো একটা ফ্রড হতে পারে। এই যে মাইন্ড সেট আপটাই আপনার রাখতে হবে যে কোথাও কিভাবে ফ্রডটা হচ্ছে, এই এই জাজমেন্টটা থাকতে হবে, এই কোশ্চেনিং মাইন্ডটা থাকতে হবে অডিটরের। আর প্রফেশনাল জাজমেন্টটা কি, একজন অডিটর রিলেভেন্ট ট্রেনিং থাকবে এবং নলেজ থাকবে, এক্সপিরিয়েন্স থাকবে। এইগুলাই হচ্ছে প্রফেশনাল জাজমেন্ট বা প্রফেশনাল স্কেপটিসিজম। এইগুলা সম্পর্কে ভালো করে জানতে হবে, এবং এখান থেকেই আপনাকে একটা সিনারিও বানিয়ে দিবে। নিচের কোন তিনটি অডিটরদের অ্যালার্ট থাকা উচিত তাদের প্রফেশনাল স্কেপটিসিজমের থেকে? কন্ডিশন দ্যাট মে ইন্ডিকেট পসিবল ফ্রড, সার্কামস্ট্যান্স দ্যাট সাজেস্ট দ্য নিড ফর অডিট প্রসিডিউর। এরকম দিয়ে 2-3টা কোশ্চেন আপনাকে দিতে পারে। প্ল্যানিং স্টেজে অডিটরদের জাজমেন্ট কেমন হবে, ম্যাটেরিয়ালিটি অডিট দেখবে, নেচার, টাইমিং, এক্সটেন্ট অডিট প্রসিডিউর দেখবে, ইভ্যালুয়েশন করবে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স নিছি কিনা। এই বেজে আপনাকে সিনারিও সাজাইতে হবে, শুধু ডেফিনেশন পড়লেই হবে না। আচ্ছা, আমি মনে হয় আপনাদের বোঝাইতে পারছি যে সিনারিও কোশ্চেনটা আসলে কেমন হবে। এরপর আমি চলে যাই মেন যে চ্যাপ্টারটা। আমি আমি আজকে হচ্ছে সব চ্যাপ্টার ওভারভিউ করতে পারবো না, যেহেতু এখানে 16টা চ্যাপ্টার। আমি আমি আজকে হচ্ছে জাস্ট
কোড অফ প্রফেশনাল ইথিক্স, ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, ইন্ডিপেন্ডেন্স এবং কনফিডেন্সিয়ালিটি। কনফিডেন্সিয়ালিটি পারবো কিনা জানি না, বা ডকুমেন্টেশন যে চ্যাপ্টারগুলো আছে এখান থেকে আমি আপনাদের এমসিকিউ পয়েন্ট অফ ভিউটা আমি আপনাদের বলে দিব জাস্ট। আর বাদ বাকিগুলো স্পেসিফিক টু দ্য স্পেসিফিক বলতে হলে আমার আর একটু টাইম লাগবে। আমি হচ্ছে ডিরেক্ট কোড অফ প্রফেশনাল ইথিক্স অ্যান্ড রেগুলেটরি ইস্যু চ্যাপ্টারটাতে চলে যাচ্ছি। আমি কিন্তু আগেই বলছি আপনাদের যে কোড অফ প্রফেশনাল ইথিক্স, তারপরে ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি এবং ইন্ডিপেন্ডেন্স, এখান থেকে অনেক প্রশ্ন আসে, 8টা 10টা 15টা, যে এখানে থ্রেড কি এবং এর সেফগার্ড কি, এখান থেকে প্রশ্ন আসে। এই জন্য এই চ্যাপ্টারগুলো একটু আগে আপনাদের বলতেছি, এগুলো একদম নোট করে টু দ্য পয়েন্ট হাতে করে লিখে রাখবেন, টু দ্য পয়েন্ট স্পেসিফিক পয়েন্টগুলো, যাতে আপনাদের মিস না হয়। আচ্ছা, প্রথমে একটু ছোট্ট করে চলে যাই যে রুল অর প্রিন্সিপাল বেসড গাইডেন্স কি, এই দুইটা সম্পর্কে একটু জেনে নেবেন এবং এর এক্সপ্লানেশন একটু জেনে নেবেন, যে অ্যাক্টিভ কনসিডারেশন অ্যান্ড ডেমনস্ট্রেশন অফ কনক্লুশন। রুল বেস আর প্রিন্সিপাল বেস হচ্ছে আমাদের ইথিক্স। রুল আর প্রিন্সিপালস একটু মাথায় রাখেন, রুল কি জিনিস আর প্রিন্সিপালস কি জিনিস আলাদা। প্রিন্সিপাল দেখেন, প্রিন্সিপাল প্লেস দ্য ওনাস অন দ্য অ্যাকাউন্টেন্ট টু অ্যাক্টিভলি কনসিডার ইন্ডিপেন্ডেন্স ফর দ্য এভরি গিভেন সিচুয়েশন। ইন্ডিপেন্ডেন্স কি? ইন্ডিপেন্ডেন্স হচ্ছে অবজেক্টিভকে আন্ডারপিন করে। তাহলে অবজেক্টিভ কি, এটা তো আপনাকে জানতে হবে। অবজেক্টিভিটি হচ্ছে বা অবজেক্টিভ হচ্ছে নট টু কম্প্রোমাইজ প্রফেশনাল বিজনেস জাজমেন্ট বিকজ অফ বায়াস, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আনডিউ ইনফ্লুয়েন্স। অবজেক্টিভটা কি হবে, যে প্রফেশনাল জাজমেন্ট যেন বায়াস না হয়, কম্প্রোমাইজ যেন না হয়, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে যেন ইনফ্লুয়েন্স না হয়। আমি যতটুকু বুঝছি আর কি, আমি ভুলও হতে পারে, আপনারা একটু দেখে আমাকে জানাই দিবেন, সমস্যা নাই। অ্যাকাউন্টেন্ট অ্যাক্টিভলি কনসিডার করবে, কি কনসিডার করবে? ইন্ডিপেন্ডেন্স ফর দ্য এভরি গিভেন সিচুয়েশন, এইটাই হচ্ছে প্রিন্সিপালস। আর রুল কি? rather than just agreeing a checklist of forbidden item, এটা হচ্ছে রুল বেসড। তো এখানে দেখেন রুল বেসড কি আর প্রিন্সিপাল বেসড ফ্রেমওয়ার্ক কি, গাইডেন্সটা কি, এইটা আপনাকে বুঝতে হবে, এটা ভালো করে বুঝে নেবেন। এখান থেকে একটা এমসিকিউ থাকে, আইএসবিএ ইন্টারন্যাশনাল কোড অফ ইথিক্স অনুযায়ী অডিটিং এর স্ট্যান্ডার্ড কয়টি? 5টি। ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, প্রফেশনাল কম্পিটেন্স অ্যান্ড ডিউ কেয়ার, কনফিডেন্সিয়ালিটি, প্রফেশনাল বিহেভিয়ার। এই 5টা আপনার জন্য সবসময় মুখস্থ থাকে। এই 5টা আবার ঘুরে ফিরে প্রশ্ন আসে অ্যাকাউন্টিংয়ে, অডিটে, বিজনেস ফিনান্সে, এই 5টায় আবার প্রশ্ন আসে। এখন কনফিডেন্সিয়ালিটি নিয়ে তো আপনার একটা চ্যাপ্টারই আছে। আমরা ভুল করি কি, প্রফেশনাল কম্পিটেন্স অ্যান্ড ডিউ কেয়ার, প্রফেশনাল বিহেভিয়ার, এই দুইটার মধ্যে আমরা গুলিয়ে ফেলি। এই 5টা প্রিন্সিপাল আপনাকে সবসময় মাথায় রাখতে হবে এই চ্যাপ্টার পড়তে হলে। ইন্টিগ্রিটি কি? বি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড অনেস্ট ইন অল প্রফেশনাল বিজনেস অ্যান্ড রিলেশনশিপ। ক্লোজ বিজনেস রিলেশনশিপ হোক, অডিট করার ক্ষেত্রে আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড থাকতে হবে এবং অনেস্ট থাকতে হবে। অবজেক্টিভিটি জিনিসটা কি? কম্প্রোমাইজ করা যাবে না। কি কম্প্রোমাইজ করা যাবে না? প্রফেশনাল বিজনেস জাজমেন্ট কম্প্রোমাইজ করা যাবে না। আমরা প্রফেশনাল জাজমেন্ট ফার্স্ট চ্যাপ্টারে শিখছি না? প্রফেশনাল জাজমেন্ট মানে কি, ডেফিনেশন জেনে নেবেন। প্রফেশনাল জাজমেন্ট মানে কি, যে প্রপার ট্রেনিং থাকতে হবে, আপডেট থাকতে হবে স্কিল সম্পর্কে, এরকম পড়ছি না? তো প্রফেশনাল জাজমেন্ট সম্পর্কে কম্প্রোমাইজ করা যাবে না, কারণ বায়াস বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা আনডিউ ইনফ্লুয়েন্স অফ আদার, এইগুলাতে
বায়াস হওয়া যাবে না, প্রভাবিত হওয়া যাবে না, বা কোনো একটা অডিট করছি ওখানে আমার ইন্টারেস্ট আছে, লাভ আছে, আমার এই অবজেক্টিভিটি নষ্ট হতে দেওয়া যাবে না। এটা নষ্ট হলে হুমকির শিকার হবেন। এই হুমকিটার নামই হচ্ছে থ্রেট। তো এই হুমকি থেকে আপনি বাঁচবেন কিভাবে, এইটাই হবে আপনার প্রশ্ন এখানকার। আমি মনে হয় বুঝাইতে পারছি সবাইকে। প্রফেশনাল কম্পিটেন্স অ্যান্ড ডিউ কেয়ার মানে কি? একজন অডিটরের মেনটেন করতে হবে, তার স্কিল মেনটেন করতে হবে, নলেজ মেনটেন করতে হবে, এবং ইনশিওর করতে হবে যে সে যে সার্ভিসটা দিছে এই সার্ভিসটা স্ট্যান্ডার্ডের সাথে রিলেভেন্ট এবং রেগুলেশনের সাথে, লর সাথে কমপ্লাই করে, তাকে আপডেট থাকতে হবে। এইটা হচ্ছে প্রফেশনাল কম্পিটেন্স অ্যান্ড ডিউ কেয়ার। ওয়ার্ডগুলো দেখেন, এই ওয়ার্ডগুলো আপনাকে মাথায় রেখে আপনাকে এমসিকিউ বেসড সিনারিও যেটা থাকবে সেটার অ্যান্সার করতে হবে, এবং এইটাই হচ্ছে আপনার প্রফেশনাল লেভেলে আছে। এখান থেকে অনেক প্রশ্ন আসে, এইগুলো পারলে আপনার পাস ইনশাল্লাহ হয়ে যাবে। কনফিডেন্সিয়ালিটি কি, এইটা জানতে হবে, এখান থেকে সিনারিও আসে। প্রফেশনাল বিহেভিয়ার কি, এমন কিছু করব না যেগুলো আমার ল এবং রেগুলেশন ভায়োলেশন হয়, আমার প্রফেশনকে ডিসক্রেডিট করে। অনেক দেখবেন যে বাংলাদেশে কিছু কিছু সিএ ফার্ম আছে, কিছু কিছু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, সম্ভবত ভুলভাল রিপোর্ট দেয় টাকা নিয়ে, এরকম কিছু মানে কাহিনী আছে। তো তাদের দেখবেন হচ্ছে আবার আইসিবি থেকে নোটিশ দেয় যে, রিসেন্টলি দেখছিলাম 1-2 বছর আগে যে এই 15 জন 20 জনদের লাইসেন্স বাতিল করা হয়েছে, স্থগিত করা হয়েছে, তারা প্র্যাকটিস করতে পারবে না এত বছর। ব্যাংক থেকে স্যাংশন খাইছে যে তারা অডিট করতে পারবে না, তাদের প্রফেশনাল বিহেভিয়ার মানে ডিসক্রেডিট করার কারণে, এই প্রফেশনটা ডিসক্রেডিট করার কারণে তাদের লাইসেন্সটা বাতিল করা হলো। তো এই 5টা প্রিন্সিপাল আপনাকে মেনটেন করতেই হবে, এবং এই 5টা প্রিন্সিপালের মধ্যে ইন্টিগ্রিটি এবং অবজেক্টিভিটির উপরে যে থ্রেডগুলো আসবে, এই থ্রেডগুলো নিয়ে আমাদের আলাদা একটা চ্যাপ্টার আছে। এই থ্রেডগুলো নিয়ে আমাদের আলাদা একটা চ্যাপ্টার আছে। এই 5টা অবজেক্টিভিটি যদি আপনার নষ্ট হয়, এই নষ্ট না হয় এই জন্যই মানে আইএসবি একটা গাইড দেয়, হ্যাঁ, যে এই গাইডটা আপনি ফলো করলে আপনি এই থ্রেট থেকে আপনি বাঁচতে পারবেন, এই হুমকি থেকে আপনি বাঁচতে পারবেন। এর 5টা উপায় হচ্ছে, এর কিছু উপায় আছে, যেমন স্টেপ 1, আইডেন্টিফাই থ্রেট টু কমপ্লায়েন্স উইথ ফান্ডামেন্টাল প্রিন্সিপালস। তাহলে আপনার প্রিন্সিপাল কয়টা? প্রিন্সিপাল হচ্ছে 5টা। আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এই 5টা প্রিন্সিপালের উপরে থ্রেট আইডেন্টিফাই করতে হবে, এবং এই থ্রেটটার পরিমাণ কতটুকু আপনাকে ক্ষতি করতে পারে সেটা ইভালুয়েট করতে হবে। এবং এই থ্রেট যে ইভালুয়েট করলেন, এই থ্রেটটা কি এলিমিনেট করা যাবে বা মানে কমানো যাবে, রিডিউসিং করা যাবে, যে যতটুকু কমাইলে অ্যাকসেপ্ট করা যাবে, লো লেভেল অ্যাকসেপ্টেবল লেভেল করা যাবে, এবং যদি না করা যায় তাহলে কি সেফগার্ড অ্যাপ্লিকেশন করতে হবে, এমন কি উপায় বাইর করব যেটাতে আমি বেঁচে যাব। যেমন হচ্ছে আমি একটা সিএ ফার্মের হচ্ছে পার্টনার, এফসিএ, আমি অডিট করি ধরেন ইউনিলিভার কোম্পানিতে বা ওয়ালটন কোম্পানিতে আমি অডিট করি। তো ওয়ালটন কোম্পানিতে অডিট করার জন্য এর আগে আমি ওয়ালটন কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমি প্রিপেয়ার করি। আমি ধরেন হচ্ছে রোকন নামের একজন ম্যানেজার দিয়ে, যে ম্যানেজার দিয়েই আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি, ওই ম্যানেজার, ওই টিম, ওই অ্যাসুরেন্স টিমকে দিয়েই আমি আবার অডিট করাই। তাহলে এই অডিট কি মানে করা যাবে? এখানে কি রিস্ক আছে, মানে কোন রিস্ক আছে, এবং এই রিস্কটা আইডেন্টিফাই করবেন কিভাবে, এবং এই রিস্ক যদি থাকে তাহলে আপনি কি অডিট করবেন? যদি আপনি অডিট করেন তাহলে কিভাবে অডিট করবেন, কি সেফগার্ড ইউজ করবেন? আপনি তাহলে কি করবেন? আপনি অ্যাকাউন্টিং যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ারের ওই টিমটা আলাদা করবেন, আর আপনার অডিটিংয়ের যে টিম থাকবে
ওই অডিটরের টিমটা আলাদা করবেন, 2 টিম আলাদা হয়ে আপনার অডিট করবে। এবং আপনি থার্ড পার্টি একজন রিভিউয়ার রাখবেন, ইন্ডিপেন্ডেন্ট আর একজন অডিটর রাখবেন যিনি আপনার এই অডিটটা রিভিউ করবে। এই সেফগার্ডগুলো যদি মানে কমপ্লিট করতে পারেন তাহলেই কিন্তু আপনি অডিটটা করতে পারবেন। আদারওয়াইজ সেলফ রিভিউ থ্রেড বা সেলফ ইন্টারেস্ট থ্রেড আপনার হচ্ছে মানে ইনক্রিজ অ্যারাইজ হবে এখানে। তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে এই ইন্টারেস্টগুলো আমরা কিভাবে এলিমিনেট করব, এই থ্রেডগুলো আমরা কিভাবে বাদ দিব। থ্রেড যদি বাদ না দিতে পারি তাহলে আমরা অডিটটা ক্যান্সেল করে দিব, এঙ্গেজমেন্ট উইথড্র করে নিব বা ডিক্লাইন করে দিব। ইন্ডিপেন্ডেন্স মাইন্ড কি, ইন্ডিপেন্ডেন্স অ্যাপিয়ারেন্স কি, এই ইন্ডিপেন্ডেন্স অ্যাপিয়ারেন্স কি এটা একটু ভালো করে পড়বেন, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্স অ্যাপিয়ার কি, অ্যাভয়েডেন্স অফ ফ্যাক্ট অ্যান্ড সার্কুমস্টেন্স, কি কি অ্যাভয়েড করবে, কি ফ্যাক্ট মানে অ্যাভয়েড করবে যেটা থার্ড পার্টি আমাদের ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি এবং প্রফেশনাল স্কেপটিসিজমে মানে আপনাদের হচ্ছে ইনফ্লুয়েন্স করে, ওইটা যে কম্প্রোমাইজ হচ্ছে এই রকম ফ্যাক্ট, এইরকম সিগনিফিকেন্ট ফ্যাক্টগুলো আপনার যদি অ্যাভয়েড করেন সেটাই হবে ইন্ডিপেন্ডেন্স ইন অ্যাপিয়ারেন্স। আপনারা নিজেরাও একটু ভালো করে পড়ে বুঝে নেবেন, আমার ভুল হতে পারে। এইটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ইন অ্যাপিয়ারেন্স। আপনাকে পরীক্ষায় প্রশ্ন দিল যে এই জায়গায় অডিট হচ্ছে এবং এরাই হচ্ছে ট্যাক্স ডিসপিউটের কাজ করছে বা ট্যাক্সের মামলা টামলার কাজ করছে, একই টিম অডিট করছে আবার একই টিম একই পার্টনার ট্যাক্সের ডিসপিউট ফেস করছে। তো এক্ষেত্রে হচ্ছে অডিটরের ইন্টিগ্রিটি বা অবজেক্টিভিটি বা প্রফেশনাল স্কেপটিসিজম মিসবিহেভিয়ার হচ্ছে। তো এই ফ্যাক্টটা অ্যাভয়েড করার মানে অ্যাভয়েড করতে চাই, অডিটর অ্যাভয়েড করতে চাই কিভাবে, মানে অডিটর সেফগার্ড অ্যাপ্লাই করে অ্যাভয়েড করতে চাই। এবং এটি আছে কিসের উদাহরণ, ইন্ডিপেন্ডেন্স অফ মাইন্ডের উদাহরণ না হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ইন অ্যাপিয়ারেন্সের উদাহরণ। তখন আপনার এই ইন্ডিপেন্ডেন্স ইন অ্যাপিয়ারেন্স, ইন্ডিপেন্ডেন্স মাইন্ড এই ডেফিনেশনটা কাজ করবে। তার মানে আপনার মানে টু দ্য পয়েন্ট আপনি ডেফিনেশন জেনে গেলেন, পরীক্ষার হলে যে অ্যাপ্লিকেশন করতে পারলেন না। কেন অ্যাপ্লিকেশন করতে পারলেন না? আপনার মাথায় তো ওইটা নাই, ওই যে ঘটনা থেকে আপনি যে এই যে ফ্যাক্ট অ্যাভয়েডেন্স সার্কুমস্টেন্স এটা যে করবেন এটাই আপনার পরীক্ষার হলে মাথায় নাই, বা চিন্তাটা আপনার নাই, মানে আপনার মাথায় আসতেছে না, আপনি পড়ছেন কিন্তু মাথায় আসতেছে না, সুতরাং আপনি ফেল করতেছেন। এইভাবেই সিনারিও বেসটা আপনাকে পড়তে হবে, সবসময় চিন্তা করতে হবে, ঘটনা চিন্তা করতে হবে। থ্রেট কয়টা? থ্রেট হচ্ছে 5টা: সেলফ ইন্টারেস্ট থ্রেট, সেলফ রিভিউ থ্রেট, অ্যাডভোকেসি থ্রেট, ফ্যামিলিয়ারিটি থ্রেট, ইন্টিমেশন। আর নতুন যেটা বইতে হচ্ছে অ্যাড হয়েছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট থ্রেট। হ্যাঁ, তো এই 5টা বা 6টায় এই থ্রেড কয়টা আপনাকে খুব ভালো করে পড়তে হবে, এত ভালো করে পড়তে হবে এই থ্রেড থেকে যে প্রশ্নই দিক আপনি যেন 100% পারেন, এখানে মিস করা যাবে না, এখান থেকে সিনারিও প্রশ্ন আসবেই। এই থ্রেডগুলা থেকে বাঁচার উপায় কি, কি সেফগার্ড ইউজ করা যায়? ট্রেনিং করা যায় বা স্কিল টিম মেম্বার পাঠানো যায়, রুলস অ্যান্ড রেগুলেশনগুলা মেনটেন করা যায়, প্রফেশনাল ডেভেলপমেন্ট করতে হয়, কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট। তো এই সেফগার্ডগুলা মেনটেন করতে হয়। থ্রেড সেফগার্ড এমনভাবে পড়তে হবে একটা এমসিকিউ বাদ দেওয়া যাবে না। তো এই চ্যাপ্টারটা এই পর্যন্তই। এবার এই চ্যাপ্টারটা আসেন দেখেন, এখানে যে 5টা থ্রেড আছে, এই থ্রেডগুলা
ফান্ডামেন্টাল প্রিন্সিপলের উপর হয়। ফান্ডামেন্টাল প্রিন্সিপলের উপরে এই থ্রেডগুলো হচ্ছে হয়। ফান্ডামেন্টাল প্রিন্সিপল আমরা মনে হয় জানি 5টা, তার মধ্যে ইন্টিগ্রিটি এবং অবজেক্টিভিটি। ইন্টিগ্রিটি কি? অ্যাকাউন্টেন্ট হবে স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড অনেস্ট। অবজেক্টিভিটি কি? অ্যাকাউন্টেন্টের মাইন্ডই হবে হচ্ছে স্ট্রেট, এবং সে বায়াস থেকে বা প্রিজাজ মানে আগে থেকে একটা অডিট ওপিনিয়ন জাজ করে নিছে, বা কম্প্রোমাইজ মানে এভিডেন্সের সাথে কম্প্রোমাইজ করছে, বা মানে এমন কিছু করছে যে প্রফেশনকে হচ্ছে ছোট করে। তো এই জিনিসগুলা থেকে সে দূরে থাকবে, এইটাই হচ্ছে অবজেক্টিভিটি। এখন এই অবজেক্টিভিটিকে আন্ডারপিন করলেই হবে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। তো এই দুইটার উপরে থ্রেডটা বেশি আসে, এই দুই অবজেক্টিভিটির উপরে থ্রেডটা আসে, এবং এই থ্রেডটাই আপনাকে মিনিমাইজ করতে হবে। হ্যাঁ, এই থ্রেডটা আপনি কিভাবে মিনিমাইজ করবেন এইটাই হচ্ছে এই চ্যাপ্টার। এখান থেকেই আপনাকে 5টা 10টা প্রশ্ন আসেই। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কি কি সার্ভিস আপনি দিতে পারবেন না বা দিবেন, দিলে আপনার থ্রেট আসতে পারে। হ্যাঁ, এখানে খুব ভালো করে দেওয়া আছে, ট্যাক্স সার্ভিস, বুককিপিং, পেরোল সার্ভিস, ভ্যালুয়েশন সার্ভিস, লিগাল সার্ভিস। থ্রেট তাহলে কয়টা? থ্রেট আমরা দেখছি হচ্ছে 5টা। কি কি থ্রেট? সেলফ ইন্টারেস্ট থ্রেট, সেলফ রিভিউ থ্রেট, ইন্টিমেশন থ্রেট, ম্যানেজমেন্ট থ্রেট, ফ্যামিলিয়ারিটি থ্রেট, এরকম। একটা জিনিস দেখেন, সেলফ ইন্টারেস্ট থ্রেট কতগুলা বিষয়ের উপর নির্ভর করে। এই এতগুলা বিষয় আপনাকে সুন্দর করে মাথায় রাখতে হবে, কিচ্ছু করার নাই। ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট থাকলে সেলফ ইন্টারেস্ট থ্রেট হয়। ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট মানে আমি একটা ব্যাংকের অডিট করছি, ব্যাংক আমাকে, যদি আমি অডিটটার ওপিনিয়ন ভালো দিই, ব্যাংক আমাকে 1000 কোটি টাকার লোন দিবে একদম অল্প ইন্টারেস্টে। যে ইন্টারেস্টে লোনটা দিবে সেটা স্বাভাবিক না, অর্ডিনারি কোর্স অফ বিজনেস না। তাহলে ব্যাংক আমার ডিসিশনকে মডিফাই করে। এক্ষেত্রে আমার স্বার্থ আছে, সেলফ ইন্টারেস্ট আছে। এই ইন্টারেস্টটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট। সেলফ ইন্টারেস্ট থ্রেট অ্যারাইজ হয়। সেলফ ইন্টারেস্ট কিভাবে অ্যারাইজ হয়? ডিরেক্ট, ইনডিরেক্ট। ডিরেক্ট এবং ইনডিরেক্ট কাজের জন্য যে ডিসিশনটার ইনফ্লুয়েন্স করে সেটাই হচ্ছে সেলফ ইন্টারেস্ট থ্রেট। সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল থ্রেট, আর ফাইন্যান্সিয়াল থ্রেট আসলেই হবে হচ্ছে কি সেলফ ইন্টারেস্ট থ্রেট। ডিরেক্ট ফাইন্যান্সিয়াল হচ্ছে আমার জন্য হতে পারে বা অন্য কারোর জন্য হতে পারে। আমার একার জন্য হতে পারে, ইন্ডিভিজুয়ালি আমার একার জন্য হতে পারে, বা কালেকটিভলি ইনভেস্টমেন্ট, অনেকগুলা ইনভেস্টমেন্ট মিলে ডিসিশনে ইনফ্লুয়েন্স করতে পারে। এইটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট। তো অ্যাসুরেন্স টিমের অডিট টিম মেম্বাররা যদি এই থ্রেটের অন্তর্ভুক্ত হয়, তাহলে আপনারা কি কি সেফগার্ড অ্যাপ্লাই করবেন? এই ইন্টারেস্টকে বাদ দিতে হবে। যে অডিট টিম মেম্বার বা যে ম্যানেজার এর সাথে জড়িত তাকে অডিট থেকে রিমুভ করতে হবে। তারপরে আমরা যখন এইরকম সিচুয়েশন অ্যারাইজ হবে তখন অডিট কমিটিকে রেখে দিব বা অডিট কমিটিকে ইনফর্ম করব। তাহলে এই থ্রেটটা এইভাবে মিনিমাইজ করা যাবে। ক্লোজ বিজনেস রিলেশনশিপ কি? ক্লোজ বিজনেস রিলেশনশিপের কারণে সেলফ ইন্টারেস্ট থ্রেট হয় এবং অ্যাডভোকেসি এবং ইন্টিমেশন থ্রেট হয়, এবং এটা আমাদের ইন্ডিপেন্ডেন্স লস করে। সিনারিও কিন্তু আসবে এইভাবে, ঠিক আছে? তো এইভাবে সিনারিও আসবে এবং এইভাবে আপনাকে থ্রেডটা ভালো করে পড়তে হবে। কিভাবে ক্লোজ বিজনেস রিলেশনশিপ হয়? অপারেটিং জয়েন্ট ভেঞ্চার, একসাথে যদি কোনো একটা কোম্পানি চালাই, তারপরে আমার স্ত্রী, তারপরে আমার মেয়ে, সন্তান, এরা হচ্ছে আমার হচ্ছে ক্লোজ বিজনেস রিলেশনশিপ হয়। এইগুলা কিভাবে সেফগার্ড অ্যাপ্লাই করবেন, হ্যাঁ, বা কিভাবে এই ট্রেডগুলা সেফগার্ড অ্যাপ্লাই করবেন সেই নিয়েই এই পুরা চ্যাপ্টারটা।
এই চ্যাপ্টারটা আপনাকে এত ভালো করে পড়তে হবে, আপনি কোনো সেন্টেন্সই এখান থেকে বাদ দিতে পারবেন না। একটা জিনিস দেখেন, এমপ্লয়মেন্ট উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্ট, মানে আপনি ধরেন অডিট করতেছেন, ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে তুমি এখানে অডিট করো, আমার অডিট ওপিনিয়নটা ভালো দাও, তুমি ইন ফিউচার তুমি আমার এই ক্লায়েন্টে জয়েন করো এমপ্লয়ি হিসেবে, তোমার চাকরি নিশ্চিত ভালো স্যালারিতে, তুমি আমাকে এই হেল্পটুকু করো। এইরকম সিচুয়েশন আসলে সেলফ রিভিউ থ্রেট হতে পারে, ইন্টিমিডেশন থ্রেট হতে পারে, ফ্যামিলিয়ারিটি থ্রেট হতে পারে। এই থ্রেটগুলাই আমাদের ইন্ডিপেন্ডেন্সকে ইনফ্লুয়েন্স করে, ঠিক আছে। তারপরে আমি মনে করেন অডিটের মানে অডিট ফার্মের হচ্ছে আমি হচ্ছে প্রিভিয়াস হচ্ছে গিয়ে ডিরেক্টর ছিলাম বা প্রিভিয়াস পার্টনার ছিলাম, আমি এবার ক্লায়েন্টে জয়েন করছি। তো ক্লায়েন্টে যখন জয়েন করছি, এখন আমি তো ক্লায়েন্ট হয়ে গেছি, কিন্তু আমার সাথে আমার হচ্ছে ফার্মের যে পার্টনার, তার সাথে একটা গুড রিলেশনশিপ আছে। আমি যে অডিট ফার্ম থেকে মানে চাকরি ছেড়ে দিয়ে ক্লায়েন্টে জয়েন করছি, এটা 2 বছরও হয় নাই। তখন কি আমি তখন কি অডিটর অডিট করতে পারবে? যেহেতু আমার একটা রিলেশনশিপ আছে এবং আমার রিলেশনশিপটা স্ট্রং, আমি হচ্ছে ডাইরেক্টর মানে ইউনিলিভার কোম্পানির, আমি ইনফ্লুয়েন্স করতেই পারি। হ্যাঁ, আমি ইনফ্লুয়েন্স করতেই পারি। এই ক্ষেত্রে আপনি কি সেফগার্ড ইউজ করবেন, এইটাই বলা আছে এমপ্লয়মেন্ট উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্ট। বা আমি হচ্ছে অডিট ফার্মের পার্টনারও এবং আমি একটা কোম্পানির ডাইরেক্টরও। আমার কোম্পানি আমার ফার্ম দিয়ে অডিট করাচ্ছে, আমি অডিট করতেছি। তো এই রকম হলে আপনি কি সেফগার্ড ইউজ করবেন, এইটাই হবে আপনার সিনারিও প্রশ্ন। আপনার এমপ্লয়ি অন ক্লায়েন্ট বোর্ড যেটা বললাম। এরপর ফ্যামিলি অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপ, তাহলে ক্লোজ ক্লোজ ফ্যামিলি ক্লোজ বিজনেস রিলেশনশিপ কি হবে, এটা এখানে দেখেন, প্যারেন্ট চাইল্ড অর সিবলিং হু ইজ নট অ্যান ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার। তাহলে ক্লোজ ফ্যামিলি কি হবে, সেক্ষেত্রে কি সেফগার্ড ইউজ করবেন? এমন যদি কেউ থাকে তাকে অডিট টিম থেকে রিমুভ করে দিবেন। গিফট হসপিটালিটি, এটা একদম কমন প্রবলেম আমাদের দেখা যায় যে অডিট করতেছি, অডিট রিপোর্টের জন্য মানে ছোটোখাটো কোম্পানি বলবো না, মানে কিছু কোম্পানি যেগুলো এখনো হচ্ছে লিস্টেড না বা লিস্টেড কোম্পানি, দেখা যায় যে অডিট করতেছি, ওনারা অডিটরকে অনেক খাওয়া দাওয়া করায়, তারপরে গিফট দেয়, গিফটের মধ্যে অনেক দামি দামি গিফট দেয়, প্রেশার কুকার দেয়, রাইস কুকার দেয়, ওভেন দেয়, ফ্রিজ দেয়, টেলিভিশন দিয়ে দেয়, কম্বল দিয়ে দেয় দেখি। হ্যাঁ, এটা প্র্যাকটিক্যাল দেখতেছি আর কি। তো এই যে গিফট হসপিটালিটি, আপনি অডিটর হয়েই এমন কোনো গিফট আর হসপিটালিটি বা সেবা নিতে পারবেন না, ঠিক আছে। তো নিলে কি বেনিফিট হবে, মানে কি কি এই বেনিফিটগুলো নিলে কি সেফগার্ড করবেন বা কি থ্রেট আসবে, সেলফ ইন্টারেস্ট থ্রেট, এইগুলা আপনাকে মাথায় রাখতে হবে পুরা। আমিও এরকম দেখছিলাম যে অডিট করতে গেছি, তো ক্লায়েন্ট আমাদেরকে বলছিল যে আপনাদের ম্যানেজারকে বলেন চলেন একদিন বাইরে কোথাও হচ্ছে আমরা একটু লাঞ্চ করি, ডিনার করি। বাইরে বলতে হচ্ছে আহ, নাম বলবো, প্যান প্যাসিফিক, সোনারগাঁও, এরকম কোনো হোটেলে ভালোভাবে আমরা একটু খাওয়া দাওয়া করি। ওনার একটা অ্যাডজাস্টমেন্ট ধরা হয়েছিল, ট্যাক্সের অ্যাডজাস্টমেন্ট ডিসক্লোজ করা হচ্ছিল, তখন আমাদের বলছিল, এমনিই উনি ক্লায়েন্টে অনেক খাওয়া দাওয়া করাইতো, তো সেক্ষেত্রে হচ্ছে উনি আমাদের বলছিল যে চলেন হচ্ছে আপনাদের একদিন একটু লাঞ্চ ফ্যাসিলিটি দিই বা ডিনার ফ্যাসিলিটি দিই, আপনারা আসেন এখানে, সামান্য কিছু গিফট আছে এরকম। তখন আমাদের ইন্ডিকেশনটা হচ্ছে বোঝা গেছে আর কি। তখন আমরা তো খুশি, আমরা তো তখন নতুন নতুন ফার্মে জয়েন করছি, খুবই খুশি, যাই একটু প্যান প্যাসিফিক সোনারগাঁওতে যে একটু লাঞ্চ টাঞ্চ বা ডিনার করে আসি এরকম। তো আমাদের ম্যানেজার বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু ম্যানেজার এই যে আচ্ছা আচ্ছা ঠিক আছে এইটা এরকম ম্যানেজার ঘুরাই বলছে, আচ্ছা আমি আসবো না, আচ্ছা আমি আসবো না। ম্যানেজার ডেট দিছে, ডেট দিয়ে আর আসে নাই। পরে আমরা জিজ্ঞেস করলাম যে ভাইয়া আপনি হচ্ছে কি গেলেন না কেন?
তো বলছে যে গিফট অ্যান্ড হসপিটালিটি এটা একটা থ্রেট অ্যারাইজ করে। থ্রেটটা হলো সেলফ ইন্টারেস্ট থ্রেট। তো এই থ্রেট হচ্ছে অ্যারাইজ হচ্ছে। তো এই যে আমি আপনাকে একটা কাহিনী বললাম, আইসিবি প্রশ্ন করবে এইভাবেই সিনারিও বেস দিবে। এখন এই ভিডিও অনেক বড় হয়ে গেছে, আমি জানি আপনারা দেখবেন না। এরপরেও হচ্ছে এই যে আমি এই যে প্রশ্নগুলা করলাম, এই প্রশ্নগুলো আইসিবি করবে। এখন আমি এতক্ষণ যে কথা বলছি, আমার আর কথা বলতে ভালো লাগতেছে না একটা না, এই জন্য আমি ভিডিও এখানেই পজ করে রাখছি। আমি এই চ্যাপ্টারটা পুরাই পড়ছি, কারণ হচ্ছে আমার প্রফেশনাল লেভেলে এই চ্যাপ্টারটা থেকে 15-20 মার্কের প্রশ্ন আসে। আমি নিজেই পড়ছি, এই জন্য আপনাদের জাস্ট শেয়ার করলাম। আমি এখন এই যে বকবক করব, আমার বকবক করার মতো এখন আর এনার্জি নাই। হ্যাঁ, তো আমার নিজেরও পড়াশুনো আছে, এই জন্য আমি ভিডিও দিতে পারি না বা গাইডলাইন দিতে পারি না যে দিব দিব করে করে এটা হচ্ছে গিয়ে 10 দিন 15 দিন পার হয়ে গেছে দেখছি। আমার পড়াশোনার জন্য, আমার ক্লায়েন্টের জন্য, বা আমার ফিজিক্যালের কন্ডিশন আছে, বা আমার ফ্যামিলি ম্যাটার আছে কিছু, এগুলোর জন্য আমারও কিছু লিমিটেশন থাকে। তো আমার প্রফেশনাল লেভেলের সাথে এটা 100% জড়িত এই অ্যাসুরেন্স সাবজেক্টটা। এই জন্য আমি আপনাদের একটা গাইডলাইন প্রোভাইড করলাম। এই গাইডলাইন থেকে আপনাদের মিনিমাম একটা প্রিপারেশন হয়ে যাবে। আর পরের যে চ্যাপ্টারগুলো আছে, ওই চ্যাপ্টারগুলোরও আমি স্পেসিফিক জানি যে কোথা থেকে প্রশ্ন আসে, অ্যাটলিস্ট কীভাবে আইসিএবি প্রশ্ন করে, কোন মাইন্ড, আইসিবির মাইন্ডটা কী, এটা আমি জানি। এটাও আমি বলে দিতে পারবো, সমস্যা নেই, কিন্তু একটু টাইম লাগবে। আপনারা অডিট সাবজেক্টটা যদি 10 দিন 12 দিন পড়াশুনো করেন, যারা প্রি আর্টিকেলশিপে আছেন, এটা ইনশাল্লাহ পাস করে যাবেন। আমার এই কথাগুলো একটু শুনেন, ওই ডিবিসি কি এগুলো একটু জেনে আসেন, এগুলো পরীক্ষায় আসে। আইজাই স্ট্যান্ডার্ডগুলো একটু পড়েন, কোশ্চেন কীভাবে করতে হয় এগুলো একটু দেখেন, তাহলে ইনশাল্লাহ আপনারা পাস করবেন। অন্য কোনো দিন আবার অন্য কোনো ভিডিও বানিয়ে আপনাদের সাথে কথা হবে।